এই ব্যাগে কি লুকিয়ে নিয়ে যাচ্ছ? স্পষ্ট করে বলো, এখনই সত্যি না বললে চাকরি থেকে বের করে দেব। না না মালিক, এতে কিছুই নেই, আর যা আছে তা আমি আপনাকে বলতে পারবো না। মুম্বাই শহর, তারিখ 15 ফেব্রুয়ারি 2019, সকালের সময় প্রায় 4:30। মালাবার হিলের উঁচু পাহাড়ে অবস্থিত এক বিশাল ও আলিশান বাংলো, শর্মা রেসিডেন্স, তার পুরো জৌলুস নিয়ে দাঁড়িয়েছিল। চারদিকে উঁচু দেওয়াল, ভিতরে ঢুকতেই সাদা ইটালিয়ান মার্বেলের চকচকে আলো চোখ ধাঁধিয়ে দেয়। দেওয়ালে ঝোলানো বিদেশি পেইন্টিং, যাদের দামে একটা পুরো গ্রাম বসে যেতে পারে। ভারী ঝাড়লণ্ঠন, যাদের আলো রাতকে দিনে পরিণত করে। আর ঠিক এই বাংলোর সবচেয়ে ওপরের ঘরে একজন লোক জানালার কাছে দাঁড়িয়ে মুম্বাইয়ের ঘুমন্ত আলোগুলো নিচের দিকে তাকিয়ে দেখছিল। তার নাম অভয় শর্মা, বয়স 42 বছর। দেশের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায়ী, যার নাম শুনলেই ব্যাংকের ম্যানেজার থেকে মন্ত্রীর সচিব পর্যন্ত সতর্ক হয়ে যায়। অভয় শর্মার জীবন বাইরে থেকে যতটা চকচকে মনে হয়, ভিতর থেকে ততটাই খালি। তার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, নাম ছিল, পরিচয় ছিল, কিন্তু যে জিনিসটার সে সবচেয়ে বেশি দরকার ছিল সেটা তার কাছে ছিল না, সুখ। গত 10 বছর ধরে সে প্রতিদিন এই সময় ঘুম থেকে ওঠে, অ্যালার্ম ছাড়াই, কারণ তার মস্তিষ্ক কখনো ঘুমায় না। তার মস্তিষ্ক সারাক্ষণ হিসাব নিকাশ, ডিল, লাভ লোকসান আর ক্ষমতার চালে জড়িয়ে থাকে। 5 বছর আগে সে তার স্ত্রীকে হারিয়েছে একটা রাস্তার দুর্ঘটনায়। তারপর থেকে সে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা ছেড়ে দিয়েছে। তার কাছে প্রত্যেক মানুষ একটা প্রয়োজন, একটা ডিল বা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সে বিশ্বাস করে যে দুনিয়ায় প্রত্যেক মানুষের একটা দাম আছে, আর যে দাম দিতে পারে না সে বেকার। এই চিন্তা নিয়েই সে তার পুরো জীবন গড়েছে। একই বাংলোর নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরের পেছনের দিকে একটা ছোট্ট স্টোর রুম ছিল। সেখানে সকাল 5টায় একজন মহিলা চুপচাপ ঝাড়ু দিতে আসত। তার নাম সুমিত্রা, বয়স প্রায় 28 বছর। খাটো কদ, রোগা শরীর, শ্যামলা মুখ, গভীর চোখ, কিন্তু সব সময় নিচের দিকে ঝোলা। তার কাপড় পুরনো ছিল, সালোয়ার কামিজ জায়গায় জায়গায় ঘষা, রং এমন যেন বছরের পর বছর রোদ আর সাবানের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছে। পায়ে সস্তা রাবারের চটি, যা হাঁটার সময় হালকা আওয়াজ করে। সে প্রতিদিন সকাল 5টায় আসত আর সন্ধে 6টার আগে চলে যেত। 3 বছর ধরে সে ওই বাংলোতে কাজ করছে, কিন্তু অভয় শর্মা তাকে কখনো ঠিকমতো দেখেওনি। তার কাছে সুমিত্রা শুধু একটা অদৃশ্য অংশ ছিল, দেওয়াল বা মেঝের মতো, যার থাকা জরুরি কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায় না। সুমিত্রা কখনো অভিযোগ করত না, কারো সঙ্গে কথা বলতো না, কখনো দেরি করত না। সে চুপচাপ কাজ করে চলে যেত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা অদ্ভুত বিষয় অভয় শর্মার নজরে আসতে শুরু করেছিল। সুমিত্রা প্রতি সন্ধ্যায় ঠিক 5:45-এ কাজ গুটিয়ে নিত আর তাড়াতাড়ি বেরিয়ে যেত, অথচ নিয়ম অনুযায়ী তার সময় 6টা পর্যন্ত। অভয় শর্মার কাছে শৃঙ্খলা খুব প্রিয় ছিল। তার কাছে সময় লঙ্ঘন সবচেয়ে বড় অপরাধ। প্রথমে সে এটা উপেক্ষা করেছিল, কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ জন্ম নিতে শুরু করল। সে দেখল সুমিত্রা যাওয়ার সময় সব সময় কাঁধে দুটো বড় নীল নাইলনের থলে নিয়ে যায়, যেগুলো সকালে আসার সময় তার কাছে থাকে না। একদিন সে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করল। উত্তর পেল, হয়তো সে নিজের বাড়ির জিনিস নিয়ে যায়। এই উত্তর অভয় শর্মার কাছে সন্তোষজনক লাগেনি, কারণ তার মনে সন্দেহের শিকড় গেঁথে গিয়েছিল। আর যেদিন এই সন্দেহ পুরোপুরি পাকা হয়ে উঠল, সেদিন ছিল 16 ফেব্রুয়ারি 2019। সেদিন অভয় শর্মা কোনো মিটিংয়ের কারণে দুপুরেই বাড়ি ফিরে এসেছিল। সন্ধ্যার দিকে সে তার অফিস রুম থেকে বেরিয়েই দেখল সুমিত্রা কিচেনের পেছনের দরজা দিয়ে বেরোচ্ছে। তার কাঁধে সেই দুটো ভারী নীল নাইলনের থলে। সে বারবার পেছনে তাকাচ্ছে, যেন ভয় পাচ্ছে কেউ দেখে না ফেলে। তার মুখে ঘাবড়ে যাওয়া ভাব, কিন্তু চোখে একটা অদ্ভুত চমকও ছিল, যেটা প্রথমবার অভয় শর্মার চোখে পড়ল। সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা এলো, এই মহিলা চুরি করছে, আমার বাড়ি থেকে জিনিস নিয়ে যাচ্ছে। তার ভিতরের ব্যবসায়ী জেগে উঠল, যে প্রতারণা সহ্য করতে পারে না, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত কৌতূহলও ছিল, যা তাকে থামিয়ে রেখেছিল। সে উঁচু আর ভারী গলায় বলল, থামো। সুমিত্রার পুরো শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঘুরে তাকাল। সাহেব, আপনি এসে গেছেন? তার গলা কাঁপছিল। অভয় শর্মা তার কাছে এগিয়ে গেল, তার চোখ সোজা সেই থলেগুলোর ওপর। এতে কি আছে? সে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল। সুমিত্রা থলেগুলো পেছনে লুকানোর চেষ্টা করল। কিছু না সাহেব, শুধু পুরনো জিনিস। অভয় শর্মার চোখে কঠোরতা আরও বেড়ে গেল।
ব্যাগ এখানে রাখো, সে আদেশ দিল। সুমিত্রা চুপ করে রইল, তার মুষ্টি বন্ধ হয়ে গেল। তার চোখে ভয় স্পষ্ট, কিন্তু সে মাথা নত করল না। কয়েক মুহূর্তের নীরবতার পর অভয় শর্মা বলল, ঠিক আছে, আজ যাও, কিন্তু মনে রেখো আমার বাড়ি থেকে কিছু বেরোলে আমার জানা থাকে। সুমিত্রা কিছু না বলে দ্রুত গেটের দিকে এগিয়ে গেল আর বাইরে বেরিয়ে গেল। অভয় শর্মা সেখানে দাঁড়িয়ে তাকে যেতে দেখল। সেই মুহূর্তে তার ভিতরে শুধু সন্দেহ ছিল না, একটা অদ্ভুত অস্থিরতাও ছিল, যা সে বছরের পর বছর অনুভব করেনি। সেই রাতে সে ঘুমাতে পারল না, তার মাথায় বারবার সেই দুটো নীল থলে ঘুরতে লাগল। পরের সকাল 17 ফেব্রুয়ারি 2019। মুম্বাইয়ের হাওয়ায় হালকা আর্দ্রতা ছিল। সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া মালাবার হিলের উচ্চতায় এসে বাংলোর কাছে ধাক্কা খাচ্ছিল। কিন্তু অভয় শর্মার ভিতরে রাত থেকে জমা ঝড় শান্ত হয়নি। সে সারা রাত ঘুমায়নি। তার চোখের সামনে বারবার সেই নীল নাইলনের থলেগুলো ঘুরছিল, আর সুমিত্রার কাঁপা গলা বাজছিল। কিছু না সাহেব, শুধু পুরনো জিনিস। সকাল 6টায় সে তার সেক্রেটারিকে ফোন করে দিনের সব মিটিং বাতিল করে দিল। এটা তার জন্য অস্বাভাবিক ছিল, কারণ সে কখনো কারণ ছাড়া মিটিং বাতিল করত না। কিন্তু আজ তার কাছে কোটি কোটির ডিলের চেয়েও বেশি জরুরি ছিল সেই সত্য, যা তার বাড়ির দেওয়ালের ভিতর লুকিয়েছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল, আজ সে সুমিত্রার পিছু নেবে। সরাসরি প্রশ্ন না করে চুপচাপ সেই জগৎ দেখবে যাকে সে প্রতিদিন উপেক্ষা করে এসেছে। সন্ধ্যা হতে হতে 17 ফেব্রুয়ারি 2019, সময় প্রায় 5:15। অভয় শর্মা তার গ্যারেজে দাঁড়ানো কোটি কোটির লাক্সারি গাড়িগুলোকে অগ্রাহ্য করে একটা পুরনো ধুলোমাখা এসইউভির চাবি তুলে নিল, যেটাকে সে বছরের পর বছর ছুঁয়েও দেখেনি। সে ইচ্ছাকৃতভাবে সাধারণ কালো শার্ট পরল, মাথায় ক্যাপ দিল, চোখে কালো চশমা পরল যাতে কেউ চিনতে না পারে। ঠিক 5:45 সে দেখল সুমিত্রা যথারীতি কাজ গুটিয়ে নিচ্ছে। তার মুখে আজও সেই তাড়াহুড়ো, যেন কোথাও পৌঁছতে হবে। 5:50 সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, কাঁধে সেই দুটো নীল থলে। কিন্তু আজ অভয় শর্মার নজর থলেগুলোর চেয়ে তার মুখের দিকে বেশি ছিল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চালে দুর্বলতা ছিল না। সে দ্রুত পায়ে হাঁটছিল, যেন প্রতি মিনিটের দাম জানে। অভয় শর্মা গাড়ি স্টার্ট করল আর ধীরে ধীরে তার পিছু নিল। সুমিত্রা না ট্যাক্সি নিল, না অটো, পায়ে হেঁটেই চলতে লাগল। মারাবার হিলের চকচকে রাস্তা ছেড়ে সে ধীরে ধীরে সেই এলাকায় পৌঁছে গেল যেখানে উঁচু ইমারত শেষ হয়ে যায় আর সরু গলি শুরু হয়। ভায়লা আর চিঞ্চপোকলির সীমানার কাছাকাছি গলি, যেখানে নর্দমার গন্ধ আর দারিদ্র্যের সত্য একসঙ্গে নিঃশ্বাস নেয়। অভয় শর্মার কাছে এই এলাকা অচেনা ছিল, তার জীবনে কখনো এখানে পা পড়েনি। তার গাড়ির গতি কমতে লাগল, কারণ রাস্তা ভাঙা ছিল আর লোকজন পায়ে হাঁটছিল। সুমিত্রা থামল না, এগিয়ে চলল। প্রায় 20 মিনিট পর সে একটা পুরনো জরাজীর্ণ ভবনের সামনে থামল। সেই ভবন একসময় নগরপালিকার স্কুল ছিল, কিন্তু এখন তার ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে। জানালায় কাঁচ নেই, দেওয়ালের সময়ের ফাটল স্পষ্ট। সুমিত্রা থলেগুলো নামিয়ে ভিতরে ঢুকে গেল। অভয় শর্মা গাড়ি কিছু দূরে পার্ক করে পায়ে হেঁটে ভবনের দিকে এগোল। তার বুকের ধুকপুকুনি দেড়ে গিয়েছিল। সে জানত না ভিতরে কি দেখতে যাচ্ছে। একটা ভাঙা জানালার কাছে গিয়ে ঝাঁকি দিয়ে দেখল, আর যে দৃশ্য দেখল তাতে তার পায়ের তলা মাটি সরে গেল। ভিতরে পুরনো কাঠের বেঞ্চে প্রায় 30-40 জন বসেছিল। মধ্যবয়সী মহিলা, মাজদুর, বুড়ো বুড়ি আর কিছু বাচ্চা। সুমিত্রা ঘরের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু এখন সে আর সেই ঝাড়ু দেওয়া মহিলা মনে হচ্ছিল না। তার মুখে আত্মবিশ্বাস, চোখে আলো, হাতে চক আর সামনে পুরনো ব্ল্যাকবোর্ড, যাতে হিন্দি অক্ষর লেখা। সে তার থলে খুলে কপি, পেন্সিল, কিছু ওষুধ আর খাবারের প্যাকেট বের করল। খাবার সে নিজে খেল না, সবাইকে বিলিয়ে দিল। এক বুড়োর কাঁপা আঙ্গুলে ওষুধ রাখল, এক মহিলার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পড়াতে শুরু করল, অ থেকে আনার, আ থেকে আম। কিন্তু তার শব্দ শুধু অক্ষর ছিল না, তার শব্দ আত্মসম্মান শেখাচ্ছিল। সে বলল, পড়া শুধু নাম লেখা নয়, পড়া মানে এটা জানা যে কেউ তোমাকে ঠকালে তুমি চুপ করে থাকবে না, কেউ তোমাকে বোকা বানালে তুমি প্রশ্ন করতে পারবে। অভয় শর্মা জানালার বাইরে পাথরের মতো দাঁড়িয়ে গিয়েছিল। প্রথমবার তার মনে হল যে মহিলাকে সে নিজের বাড়ির অংশও মনে করত না, সে প্রতি সন্ধ্যায় এখানে এসে জীবন বদলে দিচ্ছে। তার মনে পড়ল কয়েক বছর আগে সে শিক্ষা নিয়ে একটা প্রজেক্ট শুধু লাভ না থাকায় খারিজ করে দিয়েছিল, আর এখানে এক মহিলা কোনো লাভ ছাড়াই সমাজের সবচেয়ে বড় বিনিয়োগ করছে। সেই রাতে অভয় শর্মা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল।
যতক্ষণ না সুমিত্রা ক্লাস শেষ করল, সবাই চলে গেল, তখন সুমিত্রা মেঝেতে বসে বাকি কাগজ গুছিয়ে থলে রাখল। গভীর নিঃশ্বাস নিল, যেন সারাদিনের ক্লান্তি এখন অনুভব করছে। অভয় শর্মা সামনে না গিয়ে ফিরে গেল, কিন্তু যে মানুষটা সেই রাতে বাড়ি ফিরল, সে সকালের অভয় শর্মা থেকে আলাদা ছিল। পরের দিন 18 ফেব্রুয়ারি 2019, অভয় শর্মা সুমিত্রাকে তার কেবিনে ডাকার মন করল, কিন্তু কিছু বলতে পারল না। তার ভয় হল কোথাও তার কথা যেন সেই সম্মানে আঘাত না করে যা তার ভিতর জন্ম নিয়েছে। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। সেদিন দুপুরে শর্মা রেসিডেন্সে একটা জাঁকজমকপূর্ণ লাঞ্চ পার্টি ছিল। দেশের বড় বড় ব্যবসায়ী, বিদেশি ইনভেস্টর আর তাদের স্ত্রীরা উপস্থিত। বাড়ি সুগন্ধি আর রেশমি কাপড়ের গন্ধে ভরে গিয়েছিল। সুমিত্রা সাদা এপ্রন পরে মাথা নিচু করে মেহমানদের পানি পরিবেশন করছিল। তখনই এক মহিলা মেহমান, নাম কবিতা মেহতা, হাত নেড়ে পানির গ্লাস তাদের দামি ডিজাইনার গাউনে ফেলে দিলেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কবিতা মেহতা চিৎকার করে উঠলেন, তোমার চোখে দেখতে পাও না? এমন লোকদের বাড়িতে কেন রাখো? সুমিত্রা ভয়ে কেঁপে উঠল, হাত জোড় করে মাফ চাইল। কিন্তু কবিতা মেহতার রাগ বাড়তে লাগল। সে সুমিত্রার ফাটা কাপড়ের দিকে ইশারা করে বলল, এমন লোক যেখানে যায় সেখানে নোংরা ছড়ায়। অভয় শর্মা দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার ভিতরে কিছু ভেঙে পড়ছিল। তিনি এগিয়ে এলেন আর প্রথমবার সবার সামনে সুমিত্রার পক্ষে দাঁড়ালেন। বললেন, এই মহিলা নোংরা নয়, নোংরা সেই চিন্তা যা মানুষকে তার কাপড় দিয়ে মাপে। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। অভয় শর্মা সবার সামনে ঘোষণা করলেন, সুমিত্রা এখন এখানে কাজের মহিলা থাকবে না, বরং শর্মা ফাউন্ডেশনের দায়িত্ব নেবে। সেদিন অনেকে রেগে চলে গেলেন, কিন্তু অভয় শর্মা প্রথমবার নিজের সিদ্ধান্ত নিয়ে গর্ব অনুভব করলেন। আর এখান থেকেই গল্প নতুন মোড় নিল, যেখানে সন্দেহ সম্মানে বদলে গিয়েছে, আর এখন পথ প্রেম ও পরিবর্তনের দিকে যাচ্ছে। লাঞ্চ পার্টির পর 19 ফেব্রুয়ারি 2019-এর রাত, শর্মা রেসিডেন্সের গুলিগুলোতে অদ্ভুত নীরবতা। যেখানে দিনে হাসি আর গ্লাসের টুংটাং শোনা যাচ্ছিল, সেখানে এখন শুধু এসির হালকা গুঞ্জন। অভয় শর্মা তার স্টাডি রুমে একা বসে, সামনে ফাইল খোলা, কিন্তু চোখ কাগজে টিকছে না। তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরছে, সুমিত্রার নত মাথা, কাঁপা হাত, আর তারপর সেই মহিলাই ব্ল্যাঙ্কবোর্ডের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী। প্রথমবার তিনি বুঝলেন তিনি এতদিন কত সংকীর্ণ চিন্তায় জীবন কাটিয়েছেন। সেই রাতেই তিনি তার লিগ্যাল অ্যাডভাইজার ও ট্রাস্ট ম্যানেজারকে ডেকে শর্মা ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করার নির্দেশ দিলেন। উদ্দেশ্য স্পষ্ট, শহরের সেই এলাকায় সাক্ষরতা ও মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়া যেখানে সরকার ও সমাজ কারোরই নজর পড়েনি। পরের দিন 19 ফেব্রুয়ারি 2019 সকালে যখন সুমিত্রা যথারীতি কাজে এলো, তাকে সোজা শর্মা ফাউন্ডেশনের কেবিনে ডাকা হলো। সুমিত্রা ঘাবড়ে ভিতরে ঢুকল। তার মনে হলো হয়তো পার্টির ঘটনায় বকুনি খেতে হবে, কিন্তু অভয় শর্মার চোখে তাকাতেই সে গুস্সা নয়, এক অন্যরকম নরম ভাব দেখল। অভয় শর্মা বললেন, সুমিত্রা, এখন থেকে তুমি এখানে ঝাড়ু দেবে না, তুমি শর্মা ফাউন্ডেশনের প্রধান হবে। সুমিত্রার মনে হলো ভুল শুনেছে। তার চোখ ভরে এলো। সে বলল, সাহেব, আমি তো শুধু পড়াতে চাই। অভয় শর্মা বললেন, আর এখন তুমি হাজার হাজারকে পড়াবে। সেদিন থেকে সুমিত্রার জীবনের বাইরের রূপ বদলাতে লাগল, কিন্তু ভিতরটা একই রইল। সে আজও সেই বস্তিতে যায়, সেই জরাজীর্ণ ভবনে বাচ্চা বুড়োদের পড়ায়। পার্থক্য শুধু এটুকু, এখন তার কাছে বই আছে, চক আছে, ওষুধ আছে, আর সবচেয়ে বড় কথা, ভয় নেই। 5 এপ্রিল 2019-এ শর্মা ফাউন্ডেশনের প্রথম আনুষ্ঠানিক সাক্ষরতা কেন্দ্র ভাঁকলায় শুরু হল। তারপর একের পর এক কেন্দ্র খুলতে লাগল, পারেল, দাদার, কুরলা, মানখুর্দ, সর্বত্র। সুমিত্রা নিজে যেত, মাটিতে বসত, লোকেদের নাম লিখিয়ে দিত, অঙ্গুঠা ছাপ দেওয়া মানুষদের প্রথমবার পরিচয় দিত। অভয় শর্মা প্রতি সপ্তাহে একবার এই কেন্দ্রগুলো পরিদর্শন করতে লাগলেন। যে রাস্তায় কখনো পা পড়েনি, সেই রাস্তাগুলো এখন তার নিজের মনে হতে লাগল। তিনি বুঝতে লাগলেন আসল ভারত কাকে বলে। এক সন্ধে 12 জুন 2019, অভয় শর্মা ফাউন্ডেশন অফিসে দেরি করেছিলেন। বাইরে বৃষ্টি পড়ছে। সুমিত্রা জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছে। অভয় শর্মা দেখলেন সুমিত্রা আজও সেই পুরনো সালোয়ার কামিজ পরে আছে, অথচ তিনি তার জন্য অনেক নতুন কাপড় এনে দিয়েছিলেন। তিনি আস্তে জিজ্ঞাসা করলেন, নতুন কাপড় কেন পরনি? সুমিত্রা মুচকি হেসে বলল, সাহেব, এই কাপড় আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। যদি আমি এটা ভুলে যাই, তাহলে আমি তাদের জন্য কিভাবে কাজ করব যারা আজও সেখানেই আছে? এই উত্তর অভয় শর্মার ভিতরে কিছু ভেঙে দিল আর কিছু গড়ে দিল।
সেই দিনের পর অভয় শর্মার ভিতরে সুমিত্রার প্রতি শুধু সম্মান নয়, এক গভীর আবেগ জন্ম নিতে লাগল। তিনি তার সরলতা, স্পষ্টতা ও উদ্দেশ্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি এই ভাবনাকে স্বীকার করতে ভয় পেতেন। মনে হতো কোথাও এই সম্পর্ক যেন সুমিত্রার মিশনকে দুর্বল না করে দেয়। কিন্তু সময় নিজের গতিতে এগোতে লাগল। ২০ জানুয়ারি ২০২০-তে শর্মা ফাউন্ডেশন ৫০তম সাক্ষরতা কেন্দ্র খুলল। মিডিয়া প্রথমবার সুমিত্রার দিকে নজর দিল। ইন্টারভিউ হতে লাগল, খবরের কাগজে তার ছবি ছাপা হতে লাগল। কিন্তু সুমিত্রা আজও মঞ্চ থেকে নেমে প্রথমে মাটিতে বসে বাচ্চাদের সঙ্গে পড়ত। একদিন এক ইন্টারভিউতে কেউ জিজ্ঞাসা করল, আপনার মনে হয় না আপনি এখন অনেক বড় হয়ে গেছেন? সুমিত্রা বলল, বড় সেই হয় যে নিচে ঝুঁকতে ভুলে যায়, আমি তো এখনও শিখছি। এই কথাগুলো অভয় শর্মার হৃদয়ে চিরকালের জন্য জায়গা করে নিল। এক রাত ১০ আগস্ট ২০২০, অভয় শর্মা ও সুমিত্রা সেই প্রথম কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে। নিচে বাচ্চারা খেলছে, উপরে মুম্বাইয়ের আলো জ্বলছে। অভয় শর্মা বললেন, সুমিত্রা, তুমি হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছ, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তুমি আমার ভিতর করেছ। আমি জানি না এটা সঠিক সময় কিনা, কিন্তু আমি জানি আমি আমার জীবন আর এই মিশন তোমাকে ছাড়া এগোতে দেখতে পারি না। তুমি কি চিরকালের জন্য আমার সঙ্গী হবে? সুমিত্রার চোখে জল, কিন্তু মুখে শান্তি। সে বলল, সাহেব, যদি এই সঙ্গ কাউকে ছোট না করে তাহলে আমি আছি। সেই মুহূর্তে এক সম্পর্ক জন্ম নিল, যা না টাকার ওপর দাঁড়িয়েছিল, না মর্যাদার ওপর, উদ্দেশ্য আর আত্মার ওপর। আর এটাই সেই মোড় যেখানে গল্প প্রেমের পরে গিয়ে এক আদর্শ হয়ে উঠল। ১৫ই নভেম্বর ২০২১, মুম্বাই শহরের সকালটা একটু অন্যরকম ছিল। হাওয়ায় হালকা শীতলতা, আকাশ একদম পরিষ্কার, যেন আজ কিছু বিশেষ হবে। শহরের সবচেয়ে বড় সভাগৃহ এনসিপিএতে আজ ন্যাশনাল আইকন অফ চেঞ্জ সমারোহ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবা, শিক্ষা ও পরিবর্তনের সঙ্গে যুক্ত মানুষরা আমন্ত্রিত। সভাগৃহের বাইরে মিডিয়ার লম্বা লাইন, ক্যামেরার ফ্ল্যাশ বারবার জ্বলছে। কিন্তু এসবের মাঝে এক মহিলা অত্যন্ত সাধারণভাবে ভিতরে ঢুকছেন। ক্রিম রঙের সাধারণ সুতির শাড়ি, কোনো গয়না নেই, মেকআপ নেই, সেই শান্ত মুখ, সেই গভীর চোখ। তিনি সুমিত্রা শর্মা, একসময় শর্মা রেসিডেন্সের অদেখা কাজের মহিলা, আজ দেশের সবচেয়ে আলোচিত সমাজকর্মী। সভাগৃহের প্রথম সারিতে অভয় শর্মা বসে। তার চোখে আজ সেই গর্ব যা তিনি কখনো কোটি কোটির ডিল সাইন করার সময়ও অনুভব করেননি। তার চারপাশে সেই মজদুর, বুড়ো বুড়ি ও মহিলারা বসে, যারা একসময় আঙ্গুঠা চাপ দিয়ে জীবন কাটিয়েছে, আজ নিজের নাম লিখতে পারে। যেই মঞ্চ থেকে সুমিত্রার নাম ডাকা হলো, পুরো সভাগৃহ তালির গর্জনে গমগম করে উঠল। সুমিত্রা মঞ্চে উঠলেন, মাইক ধরলেন, কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, যখন আমি ছোট ছিলাম তখন মনে হতো কিছু মানুষ মহলে জন্মায়, আর আমরা মতো লোকেরা শুধু তাদের মেঝে পরিষ্কার করার জন্যেই তৈরি। কিন্তু একদিন কেউ আমার উপর ভরসা করল, আর আমাকে এই অনুভূতি দিল যে ঝাড়ু ধরা হাতও কলম ধরতে পারে। আজ এই সম্মান আমার নয়, সেই হাজার হাজার মানুষের, যারা ভয়, লজ্জা ও হীনতা ছেড়ে বই তুলেছে। ভাষণ শেষ হতেই অভয় শর্মা মঞ্চে উঠে এলেন। সুমিত্রার কাঁধে হাত রেখে বললেন, আজ শর্মা নাম শুধু ব্যবসার জন্য নয়, মানবতার জন্যও জানা যাবে। সেদিনের পর শর্মা ফাউন্ডেশন দেশের বাইরেও কাজ ছড়াতে লাগল। ৫ মার্চ ২০২২-এ প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা কেন্দ্র নেপাল সীমান্তের কাছে খুলল। তারপর বাংলাদেশ, শ্রীলঙ্কা পর্যন্ত এই আন্দোলন পৌঁছল। কিন্তু এসবের মাঝে সুমিত্রা ও অভয় শর্মার সম্পর্ক সবসময় খুবই ব্যক্তিগত ও সাধারণ রইল। কোনো জাঁকজমকপূর্ণ বিয়ে নয়, কোনো দেখানো নয়। ২০ জুন ২০২২-এ সেই পুরনো জরাজীর্ণ ভবনে, যেখানে একসময় সুমিত্রা চুপচাপ পড়াত, সেখানেই দুজনে সাথ ফেরা নিলেন। চারপাশে সেই বাচ্চারা, সেই বুড়ো বুড়ি, সেই মহিলারা, যাদের চোখে জল আর মুখে হাসি। অভয় শর্মা সুমিত্রাকে প্রতিশ্রুতি দিলেন, তাদের টাকা এখন ক্ষমতার নয়, সেবার মাধ্যম হবে। আর সুমিত্রা প্রতিশ্রুতি দিলেন, তিনি কখনো নিজের শিকড় ভুলবেন না। বছরের পর বছর কেটে গেল। ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দেশজুড়ে ৩০০-র বেশি সাক্ষরতা কেন্দ্র চলছে। লক্ষ লক্ষ মানুষ নিজেদের অধিকার চিনে ফেলেছে, আর প্রতিটি কেন্দ্রের দেওয়ালে
একই লাইন লেখা, ইনসানের পরিচয় তার কাপড় থেকে নয়, তার ইরাদা থেকে হয়। এক সন্ধ্যায় সুমিত্রা ও অভয় শর্মা সেই প্রথম কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে। নিচে বাচ্চারা পড়ছে, দূরে মুম্বাইয়ের আলো জ্বলছে। অভয় শর্মা বললেন, তোমার মনে আছে যখন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম সেই ব্যাগে কি আছে? সুমিত্রা হেসে বলল, ওতে চুরি ছিল না, ওতে ছিল স্বপ্ন। দুজনে চুপচাপ বাচ্চাদের দেখতে লাগলেন, আর সেই মুহূর্তে এটা স্পষ্ট ছিল, এ গল্প শুধু এক ধনী আর এক গরিবের নয়, এ গল্প চিন্তার পরিবর্তনের, এ গল্প সেই সমাজের আয়নার যে সমাজ মানুষকে তার মর্যাদা দিয়ে মাপে। আর গল্প এখানেই শেষ হয়, এই বার্তা নিয়ে, আসল দৌলত ব্যাংকে থাকে না, আসল দৌলত সেই চোখে থাকে যাদের তুমি অন্ধকার থেকে বাইরে এনেছো।